দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের কলার দিকে কেন মিটাইয়া চাও। বাবা গো পরের কলার দিকে কেন মিটাইয়া চাও। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, ওনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে এই গানটা যে গাইলাম কার উদ্দেশ্যে, অবশ্যই আমাদের ওয়াইটি স্বনামধন্য দালাল, যে কিনা সব জায়গা থেকে শুধু জুতো খায়, ঝ্যাঁটা খায়, লাথি খায়। তো সেই লাতখোর দালাল তার উদ্দেশ্যে এই গানটা গাইলাম যে দয়াল বাবা যদি কলা খাও গাছ লাগাইয়া খাও। কেন বলছি, তো আজকে ওর দুটো ভিডিও দেখলাম। তার মধ্যে একটা ভিডিও সেটা হচ্ছে গিয়ে কাকে নিয়ে করেছে, মন্দিরা সোমনাথকে নিয়ে। তো মন্দিরার ভিডিওর মধ্যে মন্দিরা একটা এমন সিন দেখিয়েছে যেখানে সোমনাথকে দেখা গেছে যে ও প্যান্ট পরছিল, সেটা আর কি পরছিল, সেই অবস্থাতেই মন্দিরা দেখিয়েছে, আর সেটাকে ও কেটেও দেয়নি। তো আমার বক্তব্য সেটা নিয়ে ও বলছে যে কি অসভ্য চিন্তা করুন, জামার প্যান্টটা পরছে সেটাকেই ক্যাপচার করে দেখাচ্ছে। তো তোরা সবাই মানে উলঙ্গ হয়ে বসে যা না, ভিউজের জন্য উলঙ্গ হয়ে বসে যা, যদি এতই তোদের ভিউজ দরকার হয়। তো যাই হোক, ও যে এই যে যুক্তিটা ও দিচ্ছে, অ্যাকচুয়ালি কেন দিচ্ছে বলুন তো, কারণ ও নিজে এটা করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ও যতই যাই দেখাক না কেন কেউ দেখতে আসছে না, প্রবলেমটা এখানেই। কারণ ওর যে মানে হাজবেন্ড, যাকে সবাই ভেড়ু বলে চেনে, সেই ভেড়ু ক্যামেরার মধ্যে একটা এমন হাফ প্যান্ট পরে এমনভাবে আসে যে প্যান্টটা মানে কত বছর আগে যে কেনা হচ্ছে ভগবান জানে, পুরো প্যান্টটা পুরো পাতলা হয়ে গেছে, যার মধ্যে আর পার সমস্ত কিছু দেখা যায়। যদি কেউ দেখতে চায় সে দেখতে পাবে। তো একটা সিন দেখেছিলাম এই গতকালের ভিডিওতে, মনে হয় মোচা কাটছিল। তো সেই মোচাটা কাটতে গিয়ে কলা গাছটা কাটতে হয়, তো সেই কলা গাছটা যখন কাটছিল প্যান্টটা এমনভাবে ছিল সেটা যথেষ্ট দৃষ্টিকটু, সেটাও ও দেখেছে। তাহলে ও কি শুধু কলা কাটাটাই দেখছিল না, তো ওর যে কলাটা সেই কলাটাও ঠিকঠাকভাবে ঢাকা আছে কিনা, না কোথায় দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে, কোনটা দৃষ্টিকটু লাগছে সেটাও দেখছিল। আমি কিন্তু চাইলে এখন ওই অংশটা তুলে নিয়ে এসে মানে ভিডিওর মধ্যেও দেখাতে পারি বা থাম্বনেইলে ওটার ছবিও চিপকাতে পারি, কিন্তু সেটা আমি করবো না, কারণ ওর ব্লগ নিয়ে আমি কথা বলেছি, কিন্তু এই বিষয়টা আমি হাইলাইট করার প্রয়োজন বোধ করিনি। কারণ হতে পারে হয়ে গেছে, এরকম হয় মানুষের। কিন্তু ও যখন দেখলাম মন্দিরার ক্ষেত্রে এই জিনিসটা করছে, আর তার উপর কার জন্য করছে না, সোমনাথ, যাকে আমি ভাই বলে রেখেছি, তো তার যখন এরকম দেখাচ্ছে এই জিনিসটা বলছে দৃষ্টিকটু কথাটা, তো সেই জন্য ওকে একটুখানি বুঝিয়ে বলে দিই যে এই যে প্যান্টটা যেরকমভাবে পরছিল, যে সেট করছিল, এরকম অহরহ দৃশ্য কিন্তু ওপেন ইন্টারন্যাশনালি দেখা যায়। কারণ এ জানে না, কারণ ও তো ক্রিকেট দেখেনি। সচিন তেন্ডুলকার একবার পুরো এরকম প্যান্ট পুরো নামিয়ে, যেখানে ওদের যে একটা সেট করতে হয় না, ওই সামনে একটা সেট করতে হয়, এরকম একটা বক্স মতো থাকে, যেটা আর কি গোপনাঙ্গটাকে ঢেকে রাখে, যাতে বল ফল এনি চান্স যদি ওই বলটা ডাইরেক্টলি এসে লাগে তো ছেলেদের প্রবলেম হবে, যেটাকে অ্যাকচুয়ালি নাম ওটার অ্যাবডোমেন গার্ড। তো সেটা ওই পুরুষদের গোপন অঙ্গটাকে ঢেকে রাখে যাতে ইনজুরি না হয়। তো এরকম অনেক ক্রিকেটারকেই দেখেছি যারা কিনা খেলা চলাকালীন এতগুলো ক্যামেরা আছে তার মধ্যে ওরা খুলে ওটাকে ঠিক করছিল। তার রাস্তাঘাটেও কিন্তু পুরুষরা যেরকম রাস্তাঘাটেও টয়লেট করে, যে সব কিছু করে, সেক্ষেত্রে তারাও কিন্তু ওরও প্রকাশেই তো করে। তো সেক্ষেত্রেও কিন্তু এরকম আকসার দেখা যায়। তো সেই জিনিসটাকে এত হাইলাইট করলো, কারণ কিছু করার নেই, ওর তো আর বলার মতো কিছু নেই না, আর ওর তো চোখটা ওই জায়গাতেই গেছে। সেই জিনিসটা অন্য মানুষরা হয়তো মানে জাস্ট নজরআন্দাজ করবে, কিন্তু ও তো করতে পারবে না। তবু আমি তাও বলবো যে এই জিনিসটাকে আমি সাপোর্ট কোনোভাবে করি না। এটা যে দেখিয়েছে ও হয়তো মানে আরো অনেক বেশি, ওর এটা নিয়ে উচিত ছিল যে না দেখালেই পারতো, কারণ এটা এইটুকু অংশ কেটে দিলে কোনো অসুবিধা হতো না। কিন্তু ও কেন কাটেনি সেটা পরের বিষয়, পরের আলোচ্য বিষয়। কিন্তু আলোচ্য বিষয় এর ক্ষেত্রে যে এই জিনিসগুলো দেখেনি, জানে না যে পুরুষরা এরকম কত কিছু আছে যেগুলো ওরা করতে পারে, সেটা আমরা দেখেছি। যদি সত্যি ও দেখে থাকতো, কোনো খেলা দেখতো, ক্রিকেট দেখতো বা এরকম যদি দেখতো, তাহলে কিন্তু এই ব্যাপারটা ওর চোখে এতটাও দৃষ্টিকটু লাগতো না, যেটাকে ও এত দৃষ্টিকটু হিসাবে দেখাচ্ছে। তাহলে যদি সত্যি ওর দৃষ্টিকটু লাগে, আমি এটা নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু যদি আমি প্রশ্ন করি তাহলে আমার ঘরের পুরুষটাকে আমাকে দেখতে হবে যে একদম ক্যামেরায় যখন সে আসছে যেন একদম টপ টু বটম সমস্ত কিছু পারফেক্ট থাকে। সেখানে খালি গায়ে ওরকম একটা পুরো তেলে ভাজা মতো প্যান্ট, যে প্যান্টটা পরা না পরার সমান, সেই প্যান্ট পরিয়ে যে তার বরকে
মানে ব্লগের মধ্যে রীতিমতো মুজরা করায়, তার আর এটা মানে শোভা দেয় না যে অন্যের বরের জন্য এই কথাগুলো বলার। এটাই হচ্ছে বক্তব্য। আমার বক্তব্য, তুমি যদি প্রশ্ন তুলতেই পারো, ভিডিওর মধ্যে দেখছো তুলতেই পারো। তোমার যদি মনে হচ্ছে দৃষ্টিকটু, তুমি বলতেই পারো, তাহলে নিজের বাড়ির দৃষ্টিকটু জিনিসগুলো আগে রাখো, তারপর গিয়ে বলো। আমার শুধু এইটুকুই বলার ছিল। তবে এটুকু বলতে পারি যে কোনো ব্লগারেরই আমি এগুলো সাপোর্ট করি না। একদম পার্সোনাল যে জিনিসগুলো কাটা যেতেই পারে, হয়তো ক্যাপচার কোনোভাবে হয়ে গেছে, সেটাকে সেই অংশটুকু কেটে বাদ দিয়ে দিক, ঠিক আছে। কিন্তু তা বলে এটাকে এই অসভ্যতামি চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার মতো কিছুও হয়নি। আর যদি হয় তাহলে আগে নিজে সভ্য হোক, তারপর বলুক, ঠিক আছে। তো যাই হোক, চলে আসি এবার যে ভিডিওটা হচ্ছে কি নিয়ে হচ্ছে। অবশ্যই দালালের আরেকটা ভিডিও দেখলাম, মানে প্রাক্তন দালাল, লাতখোর দালালের আরেকটা ভিডিও দেখলাম, যেটা কিনা ও করেছে যে সন্দীপকে নিয়ে, যে বলছে দুটো খবর দেবো, একটা হচ্ছে দুঃসংবাদ, একটা হচ্ছে সুসংবাদ। সেই সংবাদ দুটো কি না না সন্দীপ এদের রিলেটেড, কেসের রিলেটেড। তো সেটা বলতে গিয়ে প্রথমে অবশ্যই সীমার প্রসঙ্গ না হলে তো ওর মানে ভাত জুটবে না। এখন আমাকে দেখছি হঠাৎ করে, মানে ভয় পেয়ে গেছিস নাকি রে? কিরে ভয় পেয়ে গেলি? এত তাড়াতাড়ি শুকিয়ে গেল পুরো? কি অবস্থা! যতই তোর শুকনো হোক, আমি যেটা বলেছি সেটা আমি করে ছাড়বো। তুই যতই শুকনো কর, তুই যেটা করে দিয়েছিস সেটা করে দিয়েছিস। আর তুই যে নতুন করে কিছু করছিস না বলে তুই যে ছাড় পেয়ে যাবি, এটা একদম ভাববি না। তোর শেরনি যে তুই যে ছেড়নি, একেবারে পরিষ্কার দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো তুই শুধু অপেক্ষা কর, যতই তুই যাই কর না কেন। বুঝতে পারছি যে খুব ভয় পেয়ে গেছিস, তো শুকিয়ে হাতে চলে এসছে, আটি পুরো একদম আমসি হয়ে গেছিস তুই। তো যাই হোক, সেখানে সীমার ওপর তো এখন ওর মানে আছে যে সীমাকে নিয়ে বলা যেতেই পারে, সীমা কিছু করবে না, সেটাও তুই দেখতে থাক না, সময় আর তো আসবেই। তো সেখানে সীমাকে বলছে, কিরে কার গাড়িতে গেছিলি? কাজলের গাড়ি। তো বলি, তুই কার গাড়িতে গেছিলি যে সেই রাত বিরেতে যখন এয়ারপোর্টে তো যেতে হচ্ছিল, কার গাড়িতে গেছিলি তুই? হ্যাঁ, আচ্ছা বন্ধুরা চিন্তা করে দেখুন, একে সবাই এত ভালোবাসে, তাই না? ও এখানে ইউটিউবে এসে প্রচুর ভালোবাসা কামিয়েছে। আর ফ্যামিলিতে দেখুন, মা বাবা, দুই বোন, শ্বশুরবাড়িতে ওর বর, তাছাড়াও আরও কত আত্মীয় স্বজন। কিন্তু ছবার গেল দিল্লিতে, মাত্র 2 বার ওর বর ওকে সঙ্গ দিতে পেরেছে, কারণ চাকরি চলে যাবে না হলে। কিন্তু 4 বার যে গেল, সেই 4 বার একা গেল, একা সম্পূর্ণ একা গেল। কেন? ওর যে ছোট বোন, যাকে কিনা ও মানে বুকে পিঠে করে মানুষ করেছে, ও বলে যে আমার মা তো 11 বছর বয়সে আমার ওপর এই বোনটাকে চাপিয়ে দিয়ে নিজে ড্যাং করে ঘুরে বেড়াতো। এই সমস্ত কিছু ওর কাছে কিন্তু শোনা, যে মা আমার ঘরে সংসার আর এই বাচ্চাটার দায়িত্ব চাপিয়ে দিয়ে বেরিয়ে যেত। আমি 11 বছর বয়স থেকে মা হওয়া কাকে বলে আমি বুঝেছি। তো সেই মা, এমন তুই মা হলি যে যাকে মানুষ করলি, সে তোর পাশে একবারও গিয়ে দাঁড়ালো না। আমি মানছি যে 4 বার হয়তো সম্ভব নয়, কিন্তু এই 4 বারের মধ্যে একবার যে না, আমি আমার মা যে মানে আমার দিদি যে আমার মায়ের চেয়েও বড়, সে সম্পূর্ণ একা যাচ্ছে, আমি যেতে দেবো না, আমি তার সাথে করে যাব। করতে পেরেছিস? এটুকু করতে পেরেছিস? তাহলে বোঝ তুই কি কামিয়েছিস। তুই জীবনে কি কামিয়েছিস? টাকা কামিয়েছিস? কিচ্ছু না, কারণ টাকা কিন্তু সাথে করে যাবে না। টাকা এখানেই রেখে যেতে হবে, টাকা সাথে করে নিয়ে যেতে পারবি না। মানুষ কামায় হচ্ছে সম্পর্ক, যেটা তুই কোনো একটাও সম্পর্ক কামাতে পারিসনি। নট ইভেন এই যে যাকে বর বলিস, তাকেও ইউটিউব ছেড়ে দেবো, মানে সরি, তার ক্ষেত্রেও বলেছিলি যে বর ছেড়ে দেবো কিন্তু ইউটিউব ছাড়বো না। তাহলে ভাব, আর তার আবার বন্ডিং নিয়ে তুই গল্প করিস কি সাতো জানাম, ভাই রে কত হাসবো আমি। তো যাই হোক, এবার তুই বল, এই যে বিয়ে বাড়ি গেছিলি, যে একটা বিয়ে বাড়িতে থেকে তুই দুম করে চলে আসলি, তোকে এমন অপমান করলো যে তুই দুম করে চলে আসলি, সেই যে গাড়িটা করে গেছিলি, কেন রে বরকে পেছনে বসেছিলি আর তুই সামনে বসেছিলি? এটা এরকম কোথাও কোনোদিনও হয়? যেটা পরপুরুষের পাশে সামনে ড্রাইভিং সিটের পাশে কেউ বসে? তো জানি এইবার তুই বলবি যে কেন সীমা তো সামনে বসে, ওর বর পেছনে বসে। ওর বর পেছনে বসে তার কারণ আছে, কারণ ওর বরকে পেছনে বসায়, সাথে একটা অক্সিজেন সিলিন্ডার থাকে, এক পাশে অক্সিজেন সিলিন্ডার থাকে, সামনে যদি বসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসাতে পারবে না। সেই জন্য বরের ভালোর জন্য বরকে পেছনে বসায় উইথ অক্সিজেন সিলিন্ডার, আর ও সামনে বসে। বুঝতে পেরেছিস? বাট তুই, বাপরে বাপ, যার সাথে গেছিল বন্ধুরা, সে মানে ওরা বাড়ির থেকে কমলা লেবু নিয়ে এসছে, বর কমলা লেবু খাচ্ছে না, আর ওই ড্রাইভারটা
ওর সাথে বসে বসে কমলা লেবুগুলো খাচ্ছে, একটা খেলো আবার বলল যে আরেকটা দে আরেকটা দে। মানে ভাবুন কীরকম সম্পর্ক। তো এত আপন কি করে হতে পারে? ওই জন্য এত আপন বলেই কিন্তু সামনে গিয়ে বসেছিল। তো বুঝে নিন ভালো করে। তাহলে এই যে বলেছিল না যে আমার বরকে দেখেছিস না কি কখনো ভেড়াগিরি করতে, এটাই ভেড়ামি, এটাই ভেড়ামি। তোর বরের কি মুখে অক্সিজেন মাস্ক ছিল? অক্সিজেন নিয়ে তারপর যেতে হচ্ছিল না তো? তাহলে তোকে তুই পেছনে বসবি, ও সামনে বসবে, ও তো কর্তা, তাই না? কিন্তু না, টাকা তো তুই দিবি, টাকা তুই দিবি, তাই তুই একদম সুন্দর করে সামনে যে ড্রাইভার তার সাথে পুরো যেন মনে হচ্ছিল দুজনে হাজব্যান্ড ওয়াইফ। মনে হচ্ছিল এরকম দেখে। যখন যে মানুষটা যারা ধর রাস্তা দিয়ে যাবে জানবে না যে তুই এই গাড়িটা ভাড়া করে নিয়েছিস, তারা ভাববে যে হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি যাচ্ছে, আর পেছনে দেওরকে বসিয়ে রেখেছে, এটাই ভাববে দেখে। স্বাভাবিক, লোক তো মানে দোষ তো সেই লোকগুলোর নয়, দোষটা তোরই, কারণ ড্রাইভারের সাথে কেউ এরকম সামনে বসে না, বুঝতে পেরেছিস? খুব যদি সেরকম এমার্জেন্সি না থাকে তাহলে বল, তুই বল, তুই বল এবার কেন এরকম ড্রাইভারের সামনে গিয়ে বসেছিলি? ভাল লাগছে মানে একটু যদি ওই এক্সিলেটারটা টানতে গিয়ে গিয়ারটা চেঞ্জ করতে গিয়ে যদি একটু ছোঁয়া লাগে, একটু যদি ছোঁয়া লাগে, সেই ছোঁয়ার আশায় তুই বসেছিলি। তো বল এবার বল তুই কেন বসেছিলি? খুব ভাল লাগে না? তো যাই হোক, তুই তো টিনকে খুব ভালোবাসিস, সেই জন্যই তো তুই এমন কটাক্ষ করছিস যে ও একেবারে দৌড়ে দৌড়ে ভিডিও করছে, রোজ ভিডিও ওকে দিতে হচ্ছে। তো হ্যাঁ, পৃথিবীতে একমাত্র দুটো মানুষই আছে যে টিনকে ভালোবাসে, এক হচ্ছে তুই আর এক হচ্ছে সে যে কগজ ছেলে ফোকলা, যে আর কি তোকে ওর পিছনে লাগিয়েছে, তো তাকে তো অবশ্যই কটাক্ষ তো করে জানে তো যে কটাক্ষ করলে তবেই ভিডিও ও করবে, আর সেই জন্য তোকে দিয়ে কটাক্ষ করাচ্ছে, কারণ টাকাটা তো ওর দরকার না। একে কি বলে বলতো? বেচা। দূরে বসেও তোকে দিয়ে এমন ওকে খোঁচা দেওয়াচ্ছে যে কিনা দৌড়ে দৌড়ে ভিডিও করছে, কারণ জানে যে ইনকাম যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি খাবো কি, আমি চলবো কি করে? এই যে বাড়িতে কাজবাজ করাচ্ছি, রেনোভেশন করাচ্ছি, টাকাটা কোথা থেকে দেবে? এই যে শুয়ে বসে থাকবে, তাহলে কি করে ব্লগ হবে? সেই জন্য দেখ তোকে এমন পিছনে লাগিয়ে দিয়েছে ওর, তুই এমন ওর পিছনে আদা জল খেয়ে লেগেছিস যে ও আর বসতে পারছে না, ও দৌড়াচ্ছে শুধু ব্লগিং করার জন্য। তো যাই হোক, সেখানে তুই বলি তাও তো মাত্র 13 মিনিটের ভিডিও, ও আবার ব্লগার নিজেকে বলে, একটা 15 মিনিটের ব্লগও নামাতে পারে না। কেন এই কথাটা বলছিস তুই এখন? হ্যাঁ, এই যে ও যে কত বড় একটা ব্লগার, এত বড় ব্লগার যে কিনা সন্দীপের বাড়ি করে দিল, গাড়ি করে দিল, বাচ্চা করে দিল, এত টাকা এত কিছু করে দিল, সব তো ওর জন্যই নাকি হয়েছে। ও নাকি ব্লগিং করে করে সমস্ত কিছু সন্দীপদের করে নিয়েছে। তাহলে আজ সন্দীপ নেই, তাই ওর 13 মিনিটের ব্লগ, তাও তো 13 কি, সেদিন 9, 10 এরকমও তো দেখেছি, 8 মিনিটেরও ব্লগ দেখেছি, 3-4 মিনিটেরও ব্লগ দেখেছি ওর। হ্যাঁ, মানে সন্দীপ নেই বলে এখন ও আর ব্লগই করতে পারছে না? ইয়ে বাবা, তাহলে এই যে তোদের মুখ কোথায় রইল রে? পরিষ্কার, তোদের কথাতেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে যা করতো, যেটা করতো সব সন্দীপ করতো। ও ছিল শুধুমাত্র এখানে মানে সন্দীপ ডিরেক্টর, প্রডিউসার, সমস্ত কিছু, আর তার সাথে সাথে অ্যাক্টিংও করছে, তার সাথে সাথে অ্যাক্টিং করছে, মিউজিক দিচ্ছে, সব কিছু করছে, আর ও শুধু অ্যাক্ট্রেস, বুঝতে পেরেছিস? তো তার জন্য পারিশ্রমিক যেটুকু পাওয়ার পেয়েছে, ঠিক আছে? তো যাই হোক, সেটা অনেক বড় বিষয়। তো তোদের কথাতেই কিন্তু তোদের পোল খুলে যাবে। তো আজকে দেখলাম ভিডিওতে বলছিস যে ভীষণ স্বাধীন মনে হচ্ছে, এখন মনে হচ্ছে যে এই তো স্বাধীনতা পেয়েছি আমি, আর কারুর ঝোল টেনে কথা বলতে হচ্ছে না, কারুর মানে পা চেটে পরিষ্কার করতে হচ্ছে না, কারুর কামরস করে চেটে দিতে হচ্ছে না, সব করে দিতে হচ্ছে না, এখন বেশ ফ্রি লাগছে। নো, নট ফ্রি, এখন ফোকলা অ্যাপয়েন্ট করেছে। ফোকলা যা বলছে, ফোকলা যেরকমভাবে বলছে তুই সেরকমভাবেই চলছিস। ও বলছে যাকে যাকে ছোট করার কথা, সেই জন্য আজকে অমাবস্যা দেখলাম, যেই অমাবস্যাকে দিদি বলে এত মাথায় তুলে নাচা, তার সম্পর্কে বলছে যে বাবা মেয়ে কোর্টে যাচ্ছে, মায়ের কোনো চিন্তা নেই, মা রিলস করে যাচ্ছে, এত মায়ের রিলসের নেশা। সেগুলো আজ বুঝলি? যখন আমরা বলতাম তখন বুঝিসনি? যখন মেয়ের জীবনে এরকম ঝড়, মা ঠাম্মি সবাই মিলে এরকম করে নাচছে, আমরা তখন সেটাকে বলেছি কি দৃষ্টিকটু,
সে সময়ও তুই এই ফোকলার কথায় তখন তুই বলেছিস যে ওই ছেলেটি না হলে আজকে কি হতো, মেয়েটা রাস্তার ভিখারি হয়ে যেত, ওই ছেলেটা না হলে মেয়েটা রাস্তার ভিখারি হয়ে যেত। তাহলে ওই ছেলেটার সম্পর্কে দুদিন আগে কেন বললি জঘন্য? ওটা বল, একটু বল না, কি জঘন্যগিরি তোর সাথে করেছিল, একটু বল। ওর ফ্যামিলিতে কি কি জঘন্য লুকিয়ে আছে, একটু খোল বলবি? ফোকলা, তুইও সাপ জড়াচ্ছিস, দেখ না, তোকে যেটুকু বলে দিয়েছে এরপর যখন তোকে আর কোনো দরকার পড়বে না, যখন তুই ছিবড়া হয়ে যাবি তখন দেখবি, তখন এইগুলোই বেছে বেছে তোকে নিয়ে খাবে। আমরাও সে দিনটার জন্য অপেক্ষায় বসে রয়েছি, বুঝলি? এখন তুই ওকে টিনের ফ্যামিলির পেছনে, লাইফার পেছনে, তারপর টিনের মায়ের পেছনে, ঠাম্মির পেছনে, বাবার পেছনে লাগিয়ে ভাবছিস খুব বড় কাজ করে ফেলেছিস। তুই তোর টার্নের জন্য অপেক্ষা কর। আর সবচেয়ে বেশি লাগিয়েছিস কার পেছনে? না এই সেবক দাদা। এই সেবক দাদা তোর এই পাগলির সব টাকা খেয়ে নিচ্ছে না? তুইও তোর অপেক্ষা কর। তো এমনিতেই তোকে পুরো বলে দিয়েছে যা বলার, আরও বল। তো যাই হোক, আজকে দালাল একটা দারুণ কথা বললো, এই যে সীমা সব পড়ে বলছিল যে এই যে কি লেখা আছে এগুলো, এর মধ্যে তো কিছুই নেই। তো সেখানেও বলছে তুই আজ বুঝলি কিছু নেই। আমি তো সেই 7-8 মাস আগেই বুঝে গেছি যে এগুলোতে কিছু নেই, শুধুই হ্যারাসমেন্ট। তাই সত্যি? তাহলে ওদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দিলি কেন? যদি কিছুই নেই, নাকি এই যে যেটা তুই সীমাকে বলছিস যে দালালি পেয়েছিস, তার মানে কি তুইও ওই ভিডিওগুলো করার জন্য কোনো দালালি পেতিস, যে দালালিটা বন্ধ হয়ে গেছে বলে তুই এখন আর ওদের নিয়ে ভিডিও করিস না নাকি? তাই তো মনে হচ্ছে। তোর যুক্তিতেই তোকে জিজ্ঞাসা করছি, বল তাহলে কেন তুই মানে এই যে বলি যে সিদ্ধারা হানা টানা এত জোর, তাহলে তুই ওদের নিয়ে ভিডিও কর, আবার কর। গুন্ডা গুন্ডি সব তো রয়েছে, কর আবার কর, দেখি যে তুই ওদের ভয় পাস না, ঝুঁকিস না। দেখা ক্ষমতা দেখা। আর এখন আবার হঠাৎ করে নাঙ্গি ওয়ার্ড বন্ধ করে দিলি। বন্ধ করলে কি হবে? যা করে রেখেছিস সেই কড়াগুলো তো সমস্ত রয়েছে। আমি আবার যখন কোনো কিছু নিয়ে মুখ খুলি না, সেগুলো আগে ব্যবস্থার যথেষ্ট জায়গার মতো রেখে তারপর কথা বলি। তোর মতো নাকি? এই দেখ কত ভিডিও তোকে প্রাইভেট করতে হয়েছে। তাহলে যদি কিছুই না থাকে, যদি কিচ্ছু না থাকে, তাহলে তুই তো সব সত্যি কথা বলেছিস। সেই ভিডিওগুলো কেন প্রাইভেট করেছিস? একটা ভিডিও কেন প্রাইভেট করেছিস বল? তো যে হাইয়েস্ট ভিডিওটা ছিল সেটা দিয়েও তো তুই হাত ধো বেটা তুলে। কি কেন? কারণ সেটা দিয়ে ফেক একটা তুই স্ট্রাইক দিয়েছিলি আরশকে, মন্দিরের সাথে। তোর হাইয়েস্ট যেটা ভিউড মন্দিরার কমিউনিটিতে উঠে এত লাখের ওপরে তুই একটা ভিউজ কামালি, সেটাও নিজের দোষে, নিজের কর্মফলে গেল। তো খুব ভালো লাগে জানিস তো, এই যে দেখলাম তুই বলছিলি যে আমি তো গেছি ফ্লাইটে করে এসছি। দর্শকদের পেছন দিয়ে না, দর্শকদের মানে পেছন থেকে পয়সা নিয়ে ওরকমভাবে ফুটানি মেরে যেতে খুব ভালো লাগে। নিজের পয়সা যদি যেতিস তাহলে বুঝতাম। দর্শকদের কাছ থেকে হাত পেতে ভিক্ষা নিয়ে সেই ভিক্ষার টাকায় প্লেন চড়া, সেইটা যে তোর কত গর্বের বিষয়, সে তো দেখছি তোকে। সীমা তো গেছে যখন ওর নিজের বরকে নিয়েও গেছে, যেটা নিজের পয়সায় গেছে। তোর মতো QR কোডের মাধ্যমে টাকা তোলেনি রে। টাকা তুলে তারপর ফুটানি মারেনি, যে ভালো ফোন, ভালো ঢিপানো, পেট পরিষ্কার করা, ঠ্যাং ছড়িয়ে, এগুলো করেনি, বুঝলি? যেতিস নিজের পয়সায়, তাহলে বুঝতাম এই ফুটানিটা। আজকে এই দালালের কথা আমি শুনছি আর ভাবছি যে মানুষ যখন ওভার কনফিডেন্ট হয়ে যায় তখন তার রূপটা কিরকম হয়। ঠিক ওভার কনফিডেন্টের রূপটা বা মুখটা এরকমই হয়, ওরই মতো। আজকে বলছে যে এই যে মন্দিরা যেটা করেছে, একবার এই কেসটা মিটে গেলে তারপর কি ওকে আমি ছাড়বো? ওকে আমি ছাড়বো না। তো মন্দিরা একসময় ওকে যা বলতে বলেছে প্রত্যেক কটা কথা ও উইদাউট যাচাই না করেই ও কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে। নিজেই সেটা স্বীকার করেছে পরবর্তীকালে স্বীকার করেছে যে ও আমায় বলতে বলেছে। তো এটা যদি কোর্টে গিয়েও বলে যে ও আমায় বলতে বলেছে বলে আমি বলেছি, তখন কি মানবে? সবাই বলবে আপনি কি কচি খুকি, ও বলতে বলেছে বলে আপনি বলেছেন। আর তারপর পরবর্তীকালে যখন ওর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, তখন ওর আর এই মন্দিরার আর ওর যে কথোপকথন, সেইগুলো যে কল রেকর্ডিং, সেগুলো ও প্রকাশ্যে মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ও সবাইকে শুনিয়েছে। তো এটা তো মারাত্মক একটা ক্রিমিনাল অফেন্স। কারণ আমাদের দেশে এখন যা আইন, সেখানে পুলিশ পর্যন্ত ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অর্ডার ছাড়া অন্য কোনো মানুষের কল ট্যাপ করতে পারে না।
তাও কি রিজন দেখাতে হবে যে এটা কি জন্য, কিসের জন্য দরকার। আর ম্যাজিস্ট্রেট যদি দেখে যে হ্যাঁ এটার মধ্যে দেশ জড়িত রয়েছে, যে দেশের ভালোর জন্য এটা আমাদের দরকার, যে কি কথোপকথন হচ্ছে সেটা আমরা ট্যাপ করে শুনবো, তবেই কিন্তু পারমিশন দেয়। না হলে কোনো মানুষের এরকমভাবে মানে কি বলবো, একটা গোপনীয়তা ভঙ্গ করা, এটার অধিকার কেউ দেয়নি। এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। আমাদের ফান্ডামেন্টাল রাইটস, আমাদের দেশে যে ফান্ডামেন্টাল রাইট, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু আমার গোপনীয়তা রক্ষা, সেটা একটা বিশাল বড় অ্যাক্ট। সেটার জন্য আমাদের কনস্টিটিউশন আইন করে দিয়েছে। আর সেখানে ও শুনিয়েছে, আর শুনিয়ে সেগুলো বলছে হ্যাঁ যে এগুলো তো ওর সাথে আমার কথোপকথন হয়েছে, তো ওর কাছে কি এটা হচ্ছে হ্যাঁ তুমি বলো, তুমি শুনিয়ে দাও। ও বলেছে যে তুমি ভিডিওর মধ্যে বলো, ভিডিওর মধ্যে বলো। আর ও যদি মনে করে যে মন্দিরা রাগ করে, যে ধরো কোনো সময় রাগ করে বা চ্যালেঞ্জ করে বলেছে দাও দাও শুনিয়ে দাও, এই কথাটাকে যদি ও অস্ত্র করবে আর যদি ভাবে যে ম্যাজিস্ট্রেটের সামনে বলবে যে হ্যাঁ মন্দিরা তোমায় বলেছে দাও দাও শুনিয়ে দাও, তাই জন্য আমি শুনিয়েছি, তখন ম্যাজিস্ট্রেট ওকে প্রশ্ন করবে। ও যদি আপনাকে বলে এক্ষুনি আগুনে ঝাঁপ দিতে, আপনি ঝাঁপ দেবেন? আপনি জানেন না দেশের আইন কি? এই প্রশ্নটা কিন্তু করবে। আর সেম ও যদি আজকে বলছে না যে টিনের ক্ষেত্রেও আমি এটা করবো, হ্যাঁ আমি হুমকি দিচ্ছি এই জিনিসটা করব, ও করে দেখুক। তাহলে টিনেরও কিন্তু অধিকার আছে তখন ওর বিরুদ্ধে মামলা কীরকমভাবে করে আর কিভাবে হয় সেটা দেখবে। আর একটা জিনিস জানবেন যে কোনো মানুষের যখন সিরিয়ালি কোনো কিছু হয় না, ধরুন একজন মানুষ মানে সে অপরাধমূলক কাজ বারবার করছে, তার কিন্তু কেস অনেক লুজ হয়ে যাবে। একটা মানুষ ভুল করে একবার কিছু করে দিয়েছে সেটা একটা আলাদা, ফার্স্ট টাইমের জন্য সব সময় মানুষ একটু নমনীয় হয়। তো সেক্ষেত্রে ফার্স্ট ওর MSL এর সাথে কেস আছে, তারপর হলো মন্দিরা, তারপর আবার যদি টিনের সাথে হয়, তারপর তো আমার সাথে রয়েছেই, সীমার সাথে, আরও সিরিয়ালে অনেকে পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আরও একজন আছে। তো সেটা আমি এখন নাম বলছি না। তো যাই হোক, তো সেটাই বলছি যে তো আমার মনে হয় তার কাছে তার চিঠি মনে হয় এসে গেছে। কি আজকে একজনের সম্পর্কে বললো যে তাকে দেবে, তো আমার যতদূর মনে হচ্ছে যে যাকে বললো যে যাকে বলছি সে বুঝছে, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ওর কাছে আবারও একটা চলে এসছে। তো সেটার জন্য মনে হয় ওর একটু দূরে যেতে হবে কোথাও। তো যাই হোক সেটা পরের ব্যাপার। তো সেটাই বলছি যে এটাও কখনো বলতে পারবে না। এবার সিরিয়ালি আপনার সাথেই হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? আমরা আজকে সমালোচনা যখন করছি কারুর বেডরুমে কিন্তু ক্যামেরা ফেলে দিয়ে করছি না যে বেডরুমের ভেতরে কি হয়েছে, কিন্তু ও এরকম অনেক কথা ভিডিওর মধ্যে বলে যেটা ভিডিওর মধ্যে দেখা যায় না। আমরা ভিডিও টু ভিডিও যেটা দেখছি সেটাই বলছি, সেখান থেকে অনুমান করতে পারি যে আচ্ছা এইটা হলো, তাহলে হয়তো এটা হতে পারে, কিন্তু ও স্টেটমেন্ট দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে এত বড় বড় কথা বলছে না, আমি বলেইছিলাম আপনাদের যারা আমাকে বলছেন যে ওর বিরুদ্ধে তুমি কেস করো, কেস তো অবশ্যই হবে, কিন্তু ও জানে কেস মানে তারিখ পে তারিখ হবে, তারিখ পে তারিখ। সেই জন্য আমি এমন রাস্তা একটা খোঁজার চেষ্টা করছি যাতে তারিখ কোনো কিছু না পড়ে, একদম ফ্যাসলা অন দ্য স্পট হয়। আমি সেটার ব্যবস্থা এটার সাথে সাথে প্যারালালি করব। আর ও ভাবছে না যে মানুষের কোনোই, আমি যা করছি তাতে কিছুই হবে না, ওর তো দুটো ভিউজ হচ্ছে, দুটো ইনকাম হচ্ছে, কিন্তু ওর সেটা চিন্তা করছে না যে তার জন্য কত মানুষের সংসার নষ্ট হয়ে যেতে পারে। এই যে বললো না যে একজন, তাকে তো আমি দূর করাবো, তার যদি ফ্যামিলিতে এইগুলো না মানে তাহলে কি হবে, তেরা ক্যা হোগা রে, একজনকে কোনো একজনকে উদ্দেশ্য করে তো বলছিল। তেমনি আজকে এই যে এত বড় কথা আমার সম্পর্কেও বলেছে, সেই সমস্ত তো আমার কাছে অবশ্যই রয়েছে। চিন্তা করে দেখুন, এরকম তো হতেই পারে যে আমার ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং হলো না, তারা যদি খারাপভাবে আজকে আমার ননদ নন্দায়ের তো সংসার ভেঙে যেতে পারে। ওরই একটা কথা, যে কথাটার কোনো বেস নেই, বেসলেস একটা কথা, উইদাউট এনি এভিডেন্স একটা কথা হতেই পারে। এরকম হতে পারে যে আমার ননদ নন্দাই আমাদের সাথে সম্পর্ক রাখলো না, আর হয়তো যেহেতু আমার ননদ নন্দায়ের সাথে আমার শাশুড়ি থাকে, বলতেই পারে যে তার মাকে বললো যে তুমি ওদের সাথে কোনো সম্পর্ক রাখবে না, বলতেই পারে যে যেহেতু এদের সাথে সম্পর্ক রাখলে আমাদের ক্যারেক্টার এরকম আঁচ আসছে, আমাদের ওপর কাদা ছুটছে, তাহলে তুমি সম্পর্ক রাখবে না। তাহলে চিন্তা করে দেখতে পাচ্ছেন, ও একবারও চিন্তা করছে যে ওর দুটো ভিউজের জন্য, দুটো রেভিনিউর জন্য যে মানুষের সংসার ছাড়খাড় হয়ে যেতে পারে। আমি আমার কথা সাইডে রাখছি, আমার পরিবার খুব আন্ডারস্ট্যান্ডিং। আজকে ও জানে না আমার নন্দায়ের সম্পর্কে, ও জানে না আমার নন্দাই কোন মানে ডেজিনেশনে কাজ করে, ও জানে না তার মান্থলি স্যালারি কত, তার কি সম্মান ও জানে না। এরকম একটা ফালতু একটা অ্যালিগেশন তার উপরে যে দেওয়া হচ্ছে, যাবে যদি এখন হায়দ্রাবাদ থেকে সে মানহানির কেস করে,
তার কিন্তু 2 মিনিট লাগবে না বোঝাতে যে এটা তার সম্পর্কেই কথা হচ্ছে, কারণ পাশাপাশি আমার সাথে বসে বলেছে যে ও নন্দাই নাঙ্গি কাকে বলে। তো 2 মিনিট লাগবে যে আমার নন্দাই কে ও নিজে প্রমাণ করে দেবে যে এটা আমার সম্পর্কে কথা হচ্ছে। যাবে হায়দ্রাবাদে গিয়ে লড়বে কেস, ডিফামেশনের কেস যদি করে, করতেই পারে, কারণ সম্মান শুধু আমার যাচ্ছে না, কিন্তু সম্মানটা তারও যাচ্ছে, তাই না? যারা জানেন তারা জানেন, যেখানে আমার ননদ নন্দাই দুজনেই ঠিক করেছে যে তারা অ্যাডপ্ট করবে বেবি, সেখানে তার উপরে যদি এরকম একটা অ্যালিগেশন যে তোমরা অ্যাডপ্ট করবে, এদিকে শুনছি তোমার অবৈধ বাচ্চা আছে, চিন্তা করে দেখতে পাচ্ছেন? ওকে চিন্তা করার জন্য এইগুলো আমি তুলে দিলাম, আর যা করার হচ্ছে সব ব্যবস্থা হবে। দেখি ও ভাবছে না যে কেউ কিচ্ছু করে নিতে পারবে না, এই ধারণা যদি ওর আমি পাল্টে না দিতে পেরেছি তাহলে দেখে বলে নেবেন আমাকে। তার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি, একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। সব কিছু হাসি মজাক নয়, সব কিছু মজায় নেওয়া যায় না। আমি এখানে করছি সেখানে আমার বডি শেমিং হলো, আমাকে নিয়ে কথা হলো, আলাদা বিষয়। আমার বডি শেমিং করা হোক, আমাকে তুতলি বলা হোক, আমার যুক্তি ভুল সেটা বলা হোক, আলাদা ব্যাপার। কিন্তু এখানে যখন তুমি অন্য মানুষকে সরাসরি এখানে যুক্ত করবে, সেখানে আমার ননদ আছে, নন্দাই আছে, আমার বাচ্চা আছে, যোগ করবে, সব কিছু মজাতে তো নেওয়া যাবে না। তো মজা আমি বলেছি যখন দেখাবো তো দেখিয়ে ছাড়বো। যাই হোক, তোর ভিডিও থেকে তুই এখন বললি, তুই যেগুলো বলেছিস সেগুলো অনেকদিন আগের থেকেই জানি, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই যেগুলো বিচারাধীন আছে, যেগুলো রয়েছে, সন্দীপ যতক্ষণ না নিজের থেকে বলছে সেগুলো বলার মতো প্রয়োজন বোধ করি না। তো এগুলো তোর কাছে আজকে হয়তো নতুন, আমার কাছে বা আমাদের মতো আরও অনেকেই আছে যারা ইম্পোর্ট সার্ভিস অ্যাপটা খুব ভালো করে মাঝে মাঝেই ঘেটে ঘেটে দেখে, তারা সবাই জানে যে কি হয়েছে আর কি না হয়েছে। তো যাই হোক, তো দেখলাম আজকে আবারও তুই ক্ষোভ প্রকাশ করলি সেই যে তোর মুহুরিগিরির জন্য। আহারে 2 পয়সা হলো না, যদি একটু আমার উকিলকে দিয়ে লড়াতো তাহলে আমার 2 পয়সা হতো। তো সেটাই বললি যে কে যে ভালো চায় টিনের আর কে খারাপ চায়, তুই তো তোরটা তো শোনেই নি, সেই জন্য তোর এত রাগ হয়েছে। তো যাই হোক, যেটাই হোক, তুই আইন যেরকম ভাবছিস যে আইন আছে, আইনের ফাঁক আছে, তো আইনের ফাঁক দিয়ে তুই বেরিয়ে গেলেও আরও অনেক রাস্তা আছে যেখান থেকে ধরে হয় শুধরাবো আর না হয় একেবারে বন্ধ করে দেবো। দুটোর মধ্যে একটা, হয় শুধরাবি, কারণ প্রত্যেকটা মানুষ, তুই বলছিলি না আগের দিন এই যে সবাই কন্ট্রোভার্সি বন্ধ করার জন্য ব্যবস্থা করছে, আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাই তাদেরকে সাপোর্ট করছে। না, তুই যেটা করছিস সেটা কন্ট্রোভার্সি নয়, কন্ট্রোভার্সির মানে এটা নয় যে আমি যে কথাগুলো বললাম তার ইম্প্যাক্ট কি পড়বে সেটা না দেখেই উইদাউট এনি এভিডেন্স কোনো মানুষের সম্পর্কে আমি পার্সোনাল অ্যাটাক এমন করলাম যে তার জীবনটা অস্তব্যস্ত হয়ে যেতে পারে, তো আমি তোকে আর কারোর জীবন অস্তব্যস্ত করতে দেব না, নষ্ট হতে দেব না। কারণ সত্যি বলছি, যে জিনিসটা আমার সাথে তুই করছিস সেই জিনিসটা যদি সত্যি আমার ফ্যামিলি ছাড়া অন্য কোনো ফ্যামিলি হতো, তাদের সত্যিই জীবনটা কিন্তু অস্তব্যস্ত হয়ে যেত। তো সেই জন্য এবার এখনও কতটা কি ইম্প্যাক্ট আমার ওপর পড়বে সেটার জন্য তুই তৈরি থাক, কারণ তোর দ্বারা কন্ট্রোভার্সি হবে না। এখন দেখছিস যে আমি থাকবো না কদিন পর, তুই একটু দাঁড়া, অপেক্ষা কর। তোকে এরকমভাবে বের হতে দেবো না। যদি লাথ মেরে না বার করেছি আর না হয় তোকে শুধরেছি, দুটোর মধ্যে একটা না করেছি, তাহলে দর্শকরা এসে আমাকে বলবেন, দর্শকরা যে কি বলেছিলে, ও যে এত বড় বড় ডায়লগ মারছিলে, তো দেখবেন। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।